গত কয়েকদিন ধরেই আমরা ঘুরে বেড়াচ্ছি নর্থ বেঙ্গলের এই রুটটাতে, কিন্তু এই অঞ্চলের যিনি মধ্যমণি, যাকে দেখার জন্য সারা বছর ধরে সবাই ছুটে আসে এখানে, তার দেখা নাই। কাঞ্চনজঙ্ঘা। কোলাখাম পৌঁছানোর পর একদিনই হালকাভাবে কিছুক্ষণের জন্য দেখা মিলেছিল তার। তারপর যেখানেই গেছি, লাভা, লোলেগাঁও, ঋষভ, কোথাও তার দেখা পাইনি। এখন যাচ্ছি রামধুরা। এখানেও মূল আকর্ষণ কাঞ্চনজঙ্ঘা। হয়তো এখানেও তার দেখা মিলবে না, তবে আমরা যারা সমতল থেকে এখানে উঠে আসি, এখানকার রাস্তাঘাট, গাছপালা, দিগন্তজোড়া ছোট বড় পাহাড়ের উপর রংবেরঙের বাড়িঘর, মেঘের আনাগোনা সবই মনকে কেমন এলোমেলো করে দেয়। রাস্তার পাশের ঝোপঝাড় আর অতলস্পর্শী খাদগুলো দেখেও ক্যামেরা বন্ধ করতে ইচ্ছে করে না। তাই কাঞ্চনজঙ্ঘার দেখা না পাওয়ার আফসোস খুব বেশি থাকে না। এখন আমরা যাচ্ছি আলগারার ভিতর দিয়ে। আরও কিছুটা এগিয়ে ভালু মোড় হয়ে ঘুরে যাব রামধুরার দিকে। এই জায়গাটার অবস্থান এমনই যে এখান থেকে পরিষ্কার দিনে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা ঘরে বসেই দেখা যায়। সেজন্যই এই রুটের বিভিন্ন গ্রামগুলোতে হোমস্টে খুলে চালু হয়েছে রামধুরা, ইচ্ছেদাও, সিলেরির মতো নানান অফবিট টুরিস্ট ডেস্টিনেশন। রামধুরায় ঢোকার ঠিক আগেই এই জায়গাটা থেকে দূরের তিস্তাকে দেখা যায়। যারা একবেলার জন্য রামধুরা ঘুরতে আসেন, তারা অনেকেই এখান থেকেই তিস্তা দেখে ফেরত যান। তবে আরও কয়েক কিলোমিটার এগোলে জলসা বাংলোর থেকে তিস্তার আরও সুন্দর ভিউ পাওয়া যায়। কালিম্পং থেকে রামধুরার দূরত্ব 15-16 কিলোমিটার, 35 থেকে 40 মিনিটের মতো লাগে। তবে আমরা যাচ্ছি ঋষভ থেকে। এখান থেকে আলগারা হয়ে রামধুরার দূরত্ব আরও 2-1 কিলোমিটার বেশি। সময় কম বেশি একই লাগে। অবশেষে পৌঁছালাম হোমস্টেতে। হোমস্টের ভিতরটা মোটামুটি, খুব হাইফাই না হলেও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। তবে এর সব থেকে ভালো যে ব্যাপারটা, সেটা হলো পিছনের এই ব্যালকনিটা। দেখুন, পুরো ভিউটা পাওয়া যাচ্ছে। আকাশ পরিষ্কার থাকলে এখানে বসেই সারাদিন দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা। অসাধারণ। আর তিস্তাকে দেখুন। রাস্তার ভিউ পয়েন্ট থেকে যতটা ভালো দেখাচ্ছিল, তার থেকেও ভালো। রামধুরার লোকেশনের পাশাপাশি এই হোমস্টেগুলোর লোকেশনের জন্য এত সুন্দর ভিউ পাওয়া সম্ভব হচ্ছে। আর এই হোমস্টেগুলো খাদের দিকে এমনভাবে তৈরি, রাস্তা থেকে দেখে এগুলোকে একতলা মনে হলেও এগুলো আসলে 3-4 তলা করে উঁচু। এখানেও সারাদিন নানারকম পাখির আনাগোনা। পাহাড়ে রাত্রি নামে তাড়াতাড়ি। দিনের আলো থাকতেই তাই বেরিয়েছি রামধুরার আশেপাশটা একটু ঘুরে দেখতে।
ওই দেখুন পাহাড়ের মাথায় উঁকি দিচ্ছে চাঁদ, জানান দিচ্ছে রাত্রি আসন্ন। দেখতে দেখতে চারপাশের আলো কমে গিয়ে নেমে এলো রাত্রি। সামনের পাহাড়গুলোয় রাতের আকাশের মতো জ্বলে উঠল আলো। আজ সকালে উঠে ব্রেকফাস্ট সেরেই রওনা দিয়েছি জলসা বাংলোর উদ্দেশ্যে। আলগারার কাছে ঋষি রোড থেকে শুরু হওয়া এই রাস্তাটার নাম ভাল্লু মার্গ। একটু এগিয়েই ডান দিকে ঢুকে গেছে ইচ্ছেগাঁও যাওয়ার রাস্তা। রামধুরা থেকে ইচ্ছেগাঁওয়ের দূরত্ব 2 কিলোমিটার, আর এই ভাল্লু মার্গ ধরে সোজা এগিয়ে গেলে 4.5 কিলোমিটার দূরে মুংসং। এই মুংসং ঢোকার একটু আগেই জলসা বাংলো। আমরা এসে গেছি জলসা বাংলোর সামনে। ঢুকতেই সামনে টিকিট কাউন্টার। 25 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়লাম ভিতরে। এই বাংলোটি তৈরি হয় 1920 দশকের প্রথম দিকে। তখন বাংলা জুড়ে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব। ম্যালেরিয়ার ওষুধ হিসাবে কুইনাইন কার্যকারী ভূমিকা নেওয়ায় ব্রিটিশরা এখানে বাণিজ্যিকভাবে সিনকোনা গাছের চাষ করার পরিকল্পনা নেয়। সেই প্রকল্পের ডিরেক্টরের আবাসস্থল হিসাবেই তৈরি হয় এই বাংলো। এই যে গাছগুলো দেখছেন, এগুলোই সিনকোনা গাছ। ব্রিটিশরা চলে যাবার পর পশ্চিমবঙ্গ সরকার এই বাংলোর দায়িত্ব নিয়ে সিনকোনা চাষের প্রকল্প চালিয়ে যাচ্ছে। শুধু বাংলোর নাম বদলে হয়েছে জলসা বাংলো। এই সেই বাংলো। সামনে প্রশস্ত বাগানে নানা রকম ফুল গাছের পাশাপাশি সুবিশাল কিছু গাছ, আর এই গাছগুলোতে গড়ে তোলা হয়েছে ট্রি হাউস বা গাছ বাড়ি। এখান থেকে তিস্তার অপরূপ সৌন্দর্য মন ভালো করে দেয়। একটা গাছ বাড়ির সিঁড়ি বেয়ে উপরে উঠে তিস্তার এই রূপের দেখা পেলাম। পুরো বাগানটার চারপাশে বসার জায়গা করা। জলসা বাংলো ব্রিটিশরা যেভাবে তৈরি করেছিল সেই চেহারাটাই বজায় রেখেই সংস্কার করা হয়েছে। শুনলাম এখানেও নাকি বুক করে থাকার ব্যবস্থা আছে, তবে হন্টেড বাংলো হিসাবেও এর একটা পরিচিতি আছে। সত্যি কিনা জানি না। সন্ধ্যা নামার আগেই এখানকার কাজের লোকেরাও এখান থেকে চলে যায়। তালা মারা দরজার ভিতরে উঁকি মেরে দেখার চেষ্টা করলাম। বেশ কিছু আসবাব আর নিত্য ব্যবহার্য জিনিস চোখে পড়ল। বাংলোর পিছন দিকে গিয়ে রান্নাঘরের জানালা খুলে রান্নার জিনিসও চোখে পড়ল। ভূত বাংলো বলে মনে হল না। তবে পাহাড়ের উপর এই জনমানবহীন জঙ্গলে ভরা জায়গায় ব্যাকগ্রাউন্ডে বাজছে ঝিঁঝি পোকার ডাক, আর মাঝে মাঝে আচমকাই গায়ে এসে লাগছে ঠান্ডা ভিজে হাওয়ার দমকা। এখানে অন্ধকার রাতে অনেক ভূতে অবিশ্বাসী লোকেও যে ভূত দেখবে তাতে কোনো সন্দেহ নেই।
এই ট্রি হাউসগুলো তৈরি হয়েছে ভাড়া দেবার জন্য। আরও কয়েকটা তৈরির পথে। বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে রওনা দিলাম কালিম্পংয়ের দিকে। অপূর্ব সুন্দর রাস্তা ধরে দুপাশের পাহাড় আর গাছপালা দেখতে দেখতে এগিয়ে চললাম আমরা। কালিম্পংয়ের বিখ্যাত ডেলো পার্ক পৌঁছানোর একটু আগেই হনুমানটক। সামনের এই রাস্তা ধরে এগোলেই ঢালু রাস্তা পাহাড়ের উপরে অনেকটা উঁচুতে উঠে গিয়েছে। রাস্তার শেষ পর্যায়ে অনেকগুলো সিঁড়ি ভেঙে উপরে উঠলেই হনুমানজির 30 ফুট উঁচু বিশাল মূর্তি। আর হনুমানটক ওঠার রাস্তার ঠিক উল্টো দিকে এদিকে রয়েছে একটা দুর্গা মন্দির। আকাশ পরিষ্কার থাকলে মন্দির চত্বর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। মন্দিরে প্রণাম জানিয়ে নেমে এলাম নিচে। এই হনুমানটকের খুব কাছেই রাস্তার ধারেই দালাপচাঁদ মনস্ট্রি। খুব সুন্দর সাজানো গোছানো পার্কের মতো একটা জায়গায় তিব্বতী ঘরানার উজ্জ্বল রঙের বৌদ্ধ স্থাপত্য। এখানে বৌদ্ধ গুরু পদ্মসম্ভব, যাকে রিনপোচেও বলা হয়, তার একটা বিশাল মূর্তি। উঁচু বেদির উপর স্থাপিত মূর্তি আর বেদি দুটোই নানান রঙিন কারুকার্যে ভরা। অপূর্ব সুন্দর দেখতে। পুরো জায়গাটা প্রেয়ার ফ্ল্যাগস দিয়ে সাজানো। প্রেয়ার ফ্ল্যাগসের রঙে আরো রঙিন হয়ে উঠেছে এই মনস্ট্রি। রিনপোচের মূর্তির পিছন দিকে ছোট্ট মনস্ট্রি। ভিতরে ঢোকা আর ছবি তোলা বারণ। চারিদিকে নানান ফুলের গাছ। মনেস্ট্রির আরেক পাশে একটু উঁচু করে একটা প্ল্যাটফর্ম বানানো। এখানে উঠলে মনেস্ট্রির পুরো এরিয়াটা একসঙ্গে দেখা যায়। এটা শীতকালে পাহাড় দেখার ভিউ পয়েন্ট হিসাবেও কাজে আসবে। তবে এর উপরেও যেভাবে প্রেয়ার ফ্ল্যাগস লাগানো আছে তাতে এটা হয়তো ধর্মীয় কোনো উদ্দেশ্যেই তৈরি হয়েছে। বেশ কিছুটা সময় কাটিয়ে নেমে এলাম। এগিয়ে চলেছি ডেলো পার্কের দিকে। প্রায় পৌঁছে গিয়েছি মনে হচ্ছে, কারণ ডেলো পার্কের মূল আকর্ষণ প্যারাগ্লাইডিংয়ের আঁচ পাওয়া যাচ্ছে এখান থেকেই। কিন্তু হঠাৎ করেই থেমে গেল আমাদের গাড়ি। ডেলো পার্কের সামনে অসম্ভব জ্যাম। সামনের সব গাড়ি দাঁড়িয়ে। প্রায় আধ ঘন্টার উপর এক জায়গায় দাঁড়িয়ে থেকে মাথার উপর দিয়ে প্যারাগ্লাইডারদের উড়ে যাওয়া দেখার পরেও যখন সামনে এগোতে পারলাম না, তখন বাধ্য হয়েই কলিম ভাই গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তা নিল। ডেলো দেখা হোক বা না হোক, আমাদের আজ শিলিগুড়ি নামতেই হবে। ফেরার টিকিট কাটা আছে আজকে। তার আগে যাব আরেক জায়গায়, কালীঝোড়া।
সুন্দর এই রাস্তাটা উপভোগ করতে করতে একসময় পৌঁছে গেলাম কালীঝোড়া। কালীঝোড়া থেকে সুন্দরী তিস্তার যে অপরূপ রূপ দেখতে পাওয়া যায় তা এক কথায় অনবদ্য। টিকিট কেটে ঢুকতে হলো এখানে। এখান থেকে সেবকের করোনেশন ব্রিজ আর তিস্তার উপর গড়ে ওঠা নতুন রেল সেতুও দেখা যায়। এখন গ্রীষ্মের প্রায় জলহীন তিস্তারই এই রূপ। বর্ষায় যখন দুকুল ভাসিয়ে ছোটে তখন কেমন দেখতে লাগে ভাবুন। ওখানেও একটা ভিউ পয়েন্ট আছে। বেশ কিছুটা সময় কাটিয়ে চলে এলাম কালীঝোড়ার শিব মন্দিরে। অল্প কিছু সিঁড়ি ভেঙে উপরে উঠেই মহাদেবের মন্দির। মন্দিরের মাথার উপর মহাদেবের মূর্তি থাকলেও ভিতরে শিবলিঙ্গ। মন্দিরটা ছোট্ট হলেও পরিবেশটা বেশ সুন্দর। মন্দিরে ওঠার সিঁড়ির দুপাশে নন্দীর মতো এরা বসে আছে। মন্দিরের উপরে মহাদেবের মূর্তিটাও বেশ ভালো। এখানেও কিছুটা সময় কাটিয়ে নেমে চললাম নিচের দিকে। এরপরেও তিস্তা কিন্তু অনেকটা পথ সঙ্গ দিয়ে আমাদের পৌঁছে দিল সেবকের করোনেশন ব্রিজ পর্যন্ত। আমাদের এবারকার ট্যুর এখানেই শেষ, কিন্তু যে স্মৃতি নিয়ে আমরা ফিরছি তা মনে থেকে যাবে বহুদিন। জানি না আমাদের এই কদিনের বেড়ানোর ছবি কতটা তুলে ধরতে পারলাম আপনাদের কাছে। যেটুকু দেখিয়েছি তার বহুগুণ বেশি ছবি ক্যামেরাবন্দি করে নিয়ে যাচ্ছি। খুব শিগগিরই ফিরছি পরের ভিডিও নিয়ে। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের আবার অনুরোধ করছি সাবস্ক্রাইব করার জন্য। সেই সঙ্গে বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না। লাইক, কমেন্ট আর শেয়ার করলে ভালো লাগবে। সবাই সঙ্গে থাকুন, ভালো থাকবেন। ধন্যবাদ।